সাল ১৯৭২ ক্রিসমাসের রাত। আমেরিকার সিয়েটেল শহর থেকে ৭০ কিলোমিটার দূরে উডসাইড ভিলাতে পিটার এবং মেলিসা ক্রিসমাস সেলিব্রেট করছে। কিছু সময় একসাথে ডান্স করার পর মেলিসা শাওয়ার নিতে উপরের ওয়াশরুমে চলে যায়, আর এদিকে পিটার বাড়ির বেসমেন্ট থেকে নারীর কান্নার শব্দ পেয়ে বেসমেন্টের স্টোররুমে গিয়েই দেখে এখানে লাইটগুলো বারবার ব্লিঙ্ক করছে, সাথে এক নারীর চাপা কান্নার শব্দও ভেসে আসছিল। শব্দটা এক এক সময় এক এক দিক থেকে আসছে। পিটারও খোঁজার চেষ্টা করছে শব্দটা কোত্থেকে আসছে, আর এভাবেই খুঁজতে খুঁজতে পিটার একসময় জোসেলিন নামক এক নারীর একটি আর্ট করা ছবি দেখতে পায়। আর এরপরই হঠাৎ কিছু একটা পিটারের উপর আক্রমণ করে। এদিকে মেলিসা শাওয়ার নিয়ে নিচে এসে পিটারকে না দেখে ধারণা করে পিটার বেসমেন্টে যেতে পারে, তাই মেলিসা নিচে যায়। তবে গিয়েই দেখে পিটার রক্তাক্ত অবস্থায় দেয়ালের সাথে আটকে আছে। ওই রাতে শুধু পিটার নয়, পিটারের সাথে মেলিসারও মৃত্যু হয়। কিন্তু কিভাবে তাদের মৃত্যু হলো তা এক রহস্য। লোকমুখে প্রচলিত আছে ওই বাড়িটা একসময় জনসন নামে এক ব্যক্তির ছিল, যে তার বাড়িতে আত্মহরণ করার পর থেকেই ধারণা করা হয় জনসনের আত্মা ওই বাড়িতে এখনও পর্যন্ত আছে। তাই জনসনের আত্মাই মেলিসার পিটারকে হত্যা করেছে। এই ঘটনার পর ওই বাড়িটিকে হন্টেড বলে ঘোষণা করা হয়। মেলিসার পিটারের কোনো উত্তরাধিকার না থাকায় বাড়িটিও সরকারের হাতে চলে যায়। এরপর বছরের পর বছর কেটে যায়, বাড়িটির বেহাল দশা হয়ে পড়েছে। অবশেষে ২০১৯ সালে মার্টিন নামে এক কলম্বিয়ান বিজনেসম্যান সাহস করে ওই বাড়িটি কিনে মেরামত করে নতুন করে ফেলে। আর এর কিছুদিন পরই এয়ারবিএনবি ওয়েবসাইট থেকে বুক করে সদ্য এঙ্গেজমেন্ট করা মিউজিশিয়ান অ্যান্থনি তার গার্লফ্রেন্ড সাক্ষীকে নিয়ে এই বাড়িতে আসে। মূলত সাক্ষী কানে শুনতে পায় না, মুখেও বলতে পারে না, তবে সে অনেক ভালো আর্ট করতে পারে। মূলত প্রথমের দিকে আমরা ১৯৭২ সালের ঘটনায় বেসমেন্টে যে জোসেলিন নামে নারীর আর্ট করা ছবিটি দেখেছিলাম, সাক্ষীর ধারণা ওই ছবিটি এখন ওই বাড়িতে আছে, তাই ওই ছবিটার জন্য তারা এখানে এসেছে। বাড়িতে ঢুকেই সাক্ষী আর অ্যান্থনি ওই ছবিটা খুঁজছিল। তখনই বেসমেন্টের দরজার লাইটগুলো ব্লিঙ্ক করতে শুরু করে। এই জন্য কৌতূহলবশত অ্যান্থনি বেসমেন্টে চলে যায়, আর সেখানে গিয়ে জোসেলিনের ওই ছবিটিও পেয়ে যায়। তবে যখনই সে ছবিটি আনতে যাবে, পিছে থেকে কেউ একজন তার উপর আক্রমণ করে। সাক্ষী অনেক সময় অ্যান্থনিকে না দেখে বেসমেন্টে এসেই দেখে অ্যান্থনি মারা গেছে, ঠিক যেভাবে ১৯৭২ সালে পিটারের মৃত্যু হয়েছিল। কিছু সময় পর সাক্ষীও রক্তাক্ত অবস্থায় নিজের জীবন বাঁচাতে বাইরের জঙ্গলের দিকে ছুটতে থাকে। আর এখান থেকেই মুভির মূল রহস্যের শুরু। ওই বাড়ির বেসমেন্টে কি হয়েছিল, অ্যান্টনি কিভাবে মারা গেল, অ্যান্টনিকে কি সেই আত্মাই খুন করেছে, না সেখানে অন্য কিছু ঘটেছে, ওই বাড়ির বেসমেন্টে আসলে কি হয়েছিল। পুলিশের তদন্ত করতে শুরু করলে এমন সকল রহস্য সামনে আসতে থাকে আপনি চিন্তাও করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি, সাসপেন্স আর থ্রিলে ভরা একটি মুভি নিশাত থানের কথা, যার বাংলা অর্থ নিশ্চুপ। ওই ঘটনার পর সাক্ষী আহত অবস্থায় জঙ্গলের ভিতর ছুটতে ছুটতে একসময় রাস্তায় গিয়ে পড়ে, আর তখনই একটি কারের ধাক্কা খেয়ে সাক্ষী সেন্সলেস হয়ে পড়লে কারে থাকা ওই দম্পতি দ্রুত সাক্ষীকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আমাদের ডিটেকটিভ মহাকে দেখানো হয় সে ইন্ডিয়ান বংশোদ্ভূত হলেও আমেরিকান সিটিজেন। উডসাইড ভিলার ওই খবরটি দেখার পর ক্যাপ্টেন রিচার্ডকে নিয়ে মহা স্পটে পৌঁছে যায়। এমনিতে বছরখানেক যাবৎ শহরে বহু মেয়ের নিখোঁজের ঘটনা নিয়ে তারা এমনিতে উদ্বিগ্ন, তার মধ্যে এই বাড়ির এই ঘটনা, তাও আবার ঠিক একই প্যাটার্নে হয়েছে যেমনটা ৪৬ বছর আগে হয়েছিল। মানে পিটারের বডিটি যেভাবে পাওয়া গিয়েছিল, অ্যান্থনির বডিটিও ঠিক সেভাবেই পাওয়া গিয়েছে। মহা আবার রক্ত সহ্য করতে পারে না, তাই বডি দেখা মাত্র সে উপরে চলে আসে। আর এদিকে অ্যান্টনির বডিটি যখন তোলা হচ্ছিল, তখন অ্যান্টনির পকেট থেকে একটি চাবি পড়ে যায়, যা কেউ খেয়ালই করেনি। এরপর রিচার্ড আর মহা সাক্ষীর স্টেটমেন্ট নিতে হসপিটালে চলে যায়। এখানে তাদের সাক্ষীর বন্ধু বিবেকের সাথে কথা হয়, যেখানে তারা জানতে পারে সাক্ষী কানেও শুনতে পায় না, মুখেও বলতে পায় না, তবে আস্তে আস্তে কথা বলে লিপ রিডিং বুঝতে পারে। এই জন্য মহা নিজের সাক্ষীর সাথে কথা বলে জানতে চেষ্টা করে আসলে ওই বাড়িতে তাদের সাথে কি হয়েছিল। এরপরে সাক্ষী ইশারার মাধ্যমে সবকিছু বলতে শুরু করে। সাক্ষী জানায় অ্যান্থনির সাথে এঙ্গেজমেন্টের পর তারা ছুটি কাটাতে ঘুরতে গিয়েছিল, আর সাক্ষী আগে থেকেই জোসেফিন উডের ওই পেন্টিং সম্পর্কে জানত, তাই ওই পেন্টিং দেখে আরেকটি রেপ্লিকা তৈরি করতেই ওই পেন্টিংয়ের খোঁজে তারা উডসাইড ভিলাতে গিয়েছিল। তবে তারা দুজন যখন ওই পেন্টিং খুঁজছিল, হঠাৎ করে সাক্ষী লক্ষ্য করে অ্যান্থনি সেখানে নেই, আর অ্যান্থনিকে খুঁজতে খুঁজতে বাড়ির বেসমেন্টে গিয়ে অ্যান্থনিকে ওই অবস্থায় দেখেছিল। ঠিক সেই মুহূর্তে পিছে থেকে কেউ একজন সাক্ষীর উপর আক্রমণ করে, কিন্তু অন্ধকার থাকার কারণে সাক্ষী ঠিকমতো দেখতে পায়নি। কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছে। বলতে বলতে সাক্ষী একটু অসুস্থ হয়ে পড়লে ডক্টর এসে মহাদেরকে সেখান থেকে বের করে দেয়।
সিন চলে যায় মহার বাড়িতে। মহা তার হাজব্যান্ড রাজের সাথে এই কেস নিয়ে আলোচনা করছিল। মহা অ্যান্থনির প্রোফাইল চেক করতে গিয়ে জানতে পারে অ্যান্থনি বিবাহিত ছিল। তার ওয়াইফের নাম ছিল সীতারা পুরী। সীতার একজন মডেলও ছিল, তবে আত্মহরণ করেছিল। রাজু জানায় ড্রাগের ওভারডোজের কারণে তার মৃত্যু হয়েছিল। এর মধ্যে ক্যাপ্টেন রিচার্ড কল করে অ্যান্থনির সাথে কে কে কন্ট্যাক্টে ছিল, মানে কার কার সাথে অ্যান্থনি কখন কন্ট্যাক্ট করত, এই সকল তথ্য নিতে বলে। কারণ এমনিতে অনেকগুলো কেস নিয়ে তারা প্রেশারে ছিল। তারপরে অ্যান্থনি অনেক পপুলার একজন মিউজিশিয়ান। এখানে রিচার্ডের বিষয়ে একটি কথা বলে রাখি, রিচার্ডের ওয়াইফের মৃত্যুর পর থেকে রিচার্ডও একটু খিটখিটে মেজাজের হয়ে গেছে, খুব অল্পতেই মেজাজ হারিয়ে ফেলে। এরপর মহা আর রিচার্ড একটি টিম গঠন করে অ্যান্থনির বাড়ি, মহার বাড়ি এবং তারা কে কোথায় কখন কাজ করত সব জায়গায় গিয়ে তথ্য নিতে শুরু করে। আর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা বুঝতে পারে অ্যান্থনিকে তার কোনো শত্রু খুন করেনি, হয়তো অ্যান্থনির কোনো ফ্যান খুন করতে পারে। এর মধ্যে দিয়ে অ্যান্থনির ফিনারেল শেষ হয়। আর এরপরই সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশন নিয়ে যাওয়া হয়। এখানে মহার কথায় আমরা এটাও জানতে পারি সাক্ষী অনাথ, একটি অরফানেজে বড় হয়েছে। আর ওই অরফানেজ একসময় সাক্ষীর বাবা পরিচালনা করত, এখন সাক্ষী পরিচালনা করছে। ওই অরফানেজে সাক্ষীর সোনালী নামে একজন বন্ধু ছিল। মহার কথা, সোনালী তোমার খুব কাছের বন্ধু, তাহলে অ্যান্থনির ফিউনারালে কেন এলো না? আর তোমার এমন কন্ডিশনে সোনালী তো তোমার পাশে থাকার কথা ছিল, সোনালী কোথায়? সাক্ষী বলে অ্যান্থনির সাথে তার এঙ্গেজমেন্টের পর দিনই সোনালী নিখোঁজ হয়ে গিয়েছিল। এমনকি অ্যান্থনিকে সাথে নিয়ে ক্যাপ্টেন রিচার্ডের কাছে সোনালীর মিসিং কমপ্লেনও তারা করেছিল। তার মানে দাঁড়াচ্ছে সোনালীর নিখোঁজের বিষয়ে ক্যাপ্টেন রিচার্ড আগে থেকেই জানে। এমনকি অ্যান্থনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অ্যান্থনির বাড়িতেও সাক্ষীর সাথে প্রত্যেকটি ছবিতে সোনালীকে দেখা গেছে। এতে করেই বোঝা যায় সোনালী কতটা তার সাথে অ্যাটাচ ছিল। এরপর মহা জানতে চায় অ্যান্থনির সাথে তার পরিচয় কিভাবে হয়েছিল, কারণ সাক্ষীর অরফানেজ সিকোয়ামে ছিল আর অ্যান্থনি থাকতো সিয়েটেলে। তারপর আবার সাক্ষী একজন অরফান আর অ্যান্থনি ছিল বিলিয়নিয়ার, তাদের মধ্যে সম্পর্কটা কিভাবে হয়েছিল? এখান থেকে সিন চলে যায় অ্যাঞ্জেলস অরফানেজে সিকোয়ামে, যেখানে সাক্ষী এবং সোনালী থাকতো। সাক্ষী ছোট থেকে অনেক ভালো আর্ট করতে পারত আর বড় হয়ে অনেক বড় একজন পেইন্টার হওয়ার স্বপ্নও ছিল। এর জন্য সাক্ষী অনেক জায়গায় চেষ্টাও করছিল। এর মধ্যে থেকে সিয়েটেলে একটি বড় মিউজিয়াম থেকে সাক্ষীর কাজের অফার আসে, কিন্তু এর জন্য সাক্ষীকে সিয়েটেলে চলে যেতে হবে, যেটা সোনালী কিছুতেই মানতে পারছিল না, কারণ ছোট থেকে দুজন একসাথেই ছিল। সোনালী সাক্ষীকে বারবার বলছিল তোমার যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু সাক্ষীর কথা এটা আমার স্বপ্ন, আমি একজন বড় পেইন্টার হয়ে সেটেল হতে চাই। তবে সাক্ষীর চলে যাওয়াটা সোনালী কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই শেষ মুহূর্তে এসেও সোনালী সাক্ষীকে বলছিল তোমার যদি যেতেই হয় আমাকেও সাথে নিয়ে যাও, আমি তোমার সাথেই যেতে চাই। সাক্ষী তখন সোনালীকে বোঝায় আমি প্রথমে গিয়ে সেখানে সেটেল হই, তারপর আমি তোমাকে নিয়ে যাব। এরপর সাক্ষী সিয়েটেলে শিফট করে। আর এখানে এসেই তার প্রথমেই বিবেকের সাথে দেখা হয়েছিল। বিবেকে মূলত এখানে কাজ করত। সাক্ষীকে প্রথমে তারা টেম্পোরারি বেসিসে রেখেছিল। আর এরপরে এই মিউজিয়ামের আর্ট গ্যালারি উদ্বোধনের জন্য জনপ্রিয় মিউজিশিয়ান অ্যান্থনিকে আনা হয়েছিল। আর ওই সময় অ্যান্থনি সাক্ষীর আর্ট দেখে একদম ফিদা হয়ে যায়। এমনকি সাক্ষীর সম্পর্কে সবকিছু জানার পর, মানে সাক্ষী যে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, লিপ রিডিং করে সবকিছু বুঝতে পারে, এই সব কিছুর পরও সাক্ষী এত সুন্দর আর্ট করে জেনে অ্যান্থনি সাক্ষীর তৈরি করা ওই আর্টটি কেনার প্রপোজাল দেয়। এমনকি যখন জানতে পারে সাক্ষী অরফানেজে বড় হয়েছে, এখনও অরফানেজ চালাচ্ছে আর এই আর্টের অর্ধেক টাকা অরফানেজে দিয়ে দিবে, তখন মাত্র $1000 মূল্যমানের এই আর্টটি অ্যান্থনি $1 মিলিয়ন দিয়ে কিনে নেয়। সাথে সাক্ষীকে তার পরবর্তী মিউজিক কনসার্টে ইনভাইটও করে। সাক্ষীও অ্যান্থনির কথা রাখতে কনসার্টে গিয়েছিল। যদিও সাক্ষী কানে শুনতে পায় না, তারপরেও সে তরঙ্গ অনুভব করতে পারে। তাই সাক্ষীর ইচ্ছা ছিল অ্যান্থনি থেকে সেলও শিখবে, আর বিনিময়ে সাক্ষী অ্যান্থনিকে আর্ট শেখাবে। আর এরপর শুরু হয় দুজনের যাত্রা। ধীরে ধীরে এক অন্যকে ভালোবেসে ফেলে। তবে একদিন সাক্ষী আর্ট গ্যালারিতে গিয়ে জানতে পারে তাদের আর্ট গ্যালারির এমডি ডিমান্ড করেছে হন্টেড ওই উডসাইড ভিলাতে জোসেফিন উডের যে আর্টটি আছে সেই আর্টের একটি রেপ্লিকা তৈরি করতে হবে। কিন্তু ওই হন্টেড হাউসে ওই আর্টটি আনতে কে যাবে, সেটা দেখে রেপ্লিকা কেই বা তৈরি করবে। সাক্ষী তখন নিজে গিয়ে ওই পেন্টিংটির রেপ্লিকা তৈরি করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সাক্ষী সোনালীকেও অরফানেজ থেকে এখানে নিয়ে আসে। আর হঠাৎ একদিন রাতের বেলা অ্যান্থনি সাক্ষী, বিবেক এবং সোনালীকে তার রেস্টুরেন্টে রেখে সবার সামনে সাক্ষীকে বিয়ের প্রপোজাল দেয়। সাক্ষীও যেহেতু অ্যান্থনিকে পছন্দ করত, সাক্ষীও রাজি হয়ে যায়। আর এর ঠিক পরবর্তী দিনই সোনালী নিখোঁজ হয়েছিল। অ্যান্থনি তখন রিচার্ডের সাথে যোগাযোগ করে খোঁজার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। সোনালী নিখোঁজ হওয়ার পর থেকে সাক্ষীর মন খারাপ দেখে অ্যান্থনি সাক্ষীকে বলছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হচ্ছে, তারা সোনালীকে 2-1 দিনের মধ্যে খুঁজে বের করবে। আর পুলিশ তো তাদের কাজ করছে। আমার মনে হয় এখন যদি তুমি একটু ঘুরতে যেতে তাহলে তোমার মনটা একটু ভালো হতো। তাই তারা একটু ট্যুর প্ল্যান করে।
আর সাক্ষী যেহেতু তার আর্ট গ্যালারি এমডির ওই ডিমান্ডের বিষয়ে জানতো, আর সে কথাও দিয়েছিল সে জোসেফিন উডের ওই পেন্টিংটির একটি রেপ্লিকা তৈরি করবে, তাই অ্যান্থনিকে বলে এয়ারবিএনবি ওয়েবসাইট থেকে ওই বাড়িটি বুক করে তারা ওই পেন্টিংয়ের জন্য ওই বাড়িতে গিয়েছিল। তবে সাক্ষীর একটা ইচ্ছা পূরণ করতে গিয়ে অ্যান্থনি যেভাবে মারা যাবে সাক্ষী কোনোদিনও এটা চিন্তা করতে পারেনি, আর এখন পর্যন্ত সাক্ষী সেই আফসোসই করছে। তো সাক্ষী থেকে সবকিছু জানার পর সাক্ষীকে বাড়িতে পাঠিয়ে দেয়। সাক্ষীর এই স্টেটমেন্টের পর কেসটা যদিও ক্লোজ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, তারপরও মহার ধারণা অ্যান্থনির মৃত্যুটা কোনো ভূতের কারণে হয়নি, এর পিছে অন্য কোনো কারণ রয়েছে। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। মহা রেডি হয়ে থানার জন্য বের হচ্ছিল, তখনই মহার মেয়ে বিদ্যা তার নানির সাথে ঝামেলা বাঁধায়। কারণ বিদ্যা তার নানিকে একদম পছন্দ করে না, তার হাতে খেতে চায় না, এক ঘরে ঘুমাতেও চায় না। মহার বোন তখন বলছিল এমনটা স্বাভাবিক ব্যাপার, সাইকোলজিক্যাল ইস্যু, আর এটা শুধু ছোটদের নয় বড়দেরও হয়। এমন পজিটিভ বিহেভিয়ার সবারই থাকে, আর এমন যাদের থাকে তারা তাদের পছন্দের জিনিসটা কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না, সহজে কারোর সাথে বন্ধুত্ব করতে পারে না। এটা শুনে মহার সাক্ষীর কথা মনে পড়ে, কারণ সাক্ষী বলেছিল সোনালি খুব অ্যাটাচড এবং পজিটিভ স্বভাবের ছিল। মহার সাথে সাথে ডিটেকটিভ টমকে নিয়ে বেরিয়ে পড়ে। মহা ধারণা করছে সোনালির নিখোঁজ হওয়া আর অ্যান্টনির মৃত্যুর সাথে কোনো কানেকশন নিশ্চয় আছে, আর এটাকে কেসের লিড মনে করে মহা টমকে নিয়ে সোনালির অরফানেজে গিয়ে কথা বলে এবং জানতে পারে শুধুমাত্র সাক্ষী ব্যতীত সোনালির কোনো বন্ধুই ছিল না। এমনকি সোনালি সাক্ষীকে এতটাই ভালোবাসত তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। সাথে মহা আরও জানতে পারে সাক্ষীকে এক ছেলে প্রপোজ করার কারণে সোনালি ছেলেটিকে চাকু পর্যন্ত মেরেছিল, যে জন্য ওই সময় সোনালিকে 1 মাস জেলও খাটতে হয়। কিন্তু মহা এটাই বুঝতে পারছে না সাক্ষী কেন এটা গোপন করেছে। সবকিছু মিলিয়ে মহা ধারণা করে সাক্ষী হয়তোবা অ্যান্টনিকে খুন করতে পারে, আর এই জন্যই অ্যান্টনির মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত সোনালিকে আর দেখা যায়নি। এরপর মহারা সোনালির রুমটিও তল্লাশি করে, আর সেখানে এমন একটা স্কেচ দেখতে পায় ঠিক যেমনভাবে অ্যান্থনির বডিটি পাওয়া গিয়েছিল। এতে করে মহা ধারণা করে সোনালি যেহেতু সাক্ষীর প্রতি এত পজিটিভ ছিল, আর অ্যান্থনির সাথে সাক্ষীর এঙ্গেজমেন্ট সে হয়তো মেনে নিতে পারেনি, এই জন্যই রাগের বশে অ্যান্টনিকে খুন করেছে। তবে মহার বোন বলে আমি এমন অনেক গল্প শুনেছি যেখানে যাকে তারা এতটা ভালোবাসে রাগের বশে তাকে পর্যন্ত মেরে ফেলেছে, তার মানে এখন সাক্ষীর জীবনে শঙ্কা আছে। তাই মহা রাজকে নিয়ে সোজা সাক্ষীর বাড়িতে চলে যায়, আর গিয়ে সেখানে হুডি পরিহিত এক লোককে দেখে। মহাকে দেখে সে পালানোর চেষ্টা করলে মহা শ্যুট করে, কিন্তু কোনো মতে লোকটা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর মহা তার টিমকে ডাকে। মহা প্রথমে সাক্ষীর কাছে জানতে চায় সোনালি যে এক ছেলেকে ছুরি মেরে 1 মাস জেল খেটেছিল আমাদের কাছে গোপন কেন করেছ। সাথে এটাও বলে আমাদের মনে হচ্ছে সোনালি এখন তোমাকে পর্যন্ত মারার চেষ্টা করছে, আর যে লোকটা পালিয়ে গেল সে হয়তোবা সোনালির পরিচিত কেউ সোনালিকে এই কাজগুলোতে সাহায্য করছে। কিন্তু সাক্ষী যতটুকু জানে সোনালিকে এভাবে সাহায্য করার মতো সোনালির পরিচিত কেউই নেই। আবার শুরু থেকেই ক্যাপ্টেন রিচার্ড সাক্ষীকে সন্দেহ করছে, তাই যাওয়ার সময় সাক্ষীর গাড়ির মধ্যে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। এরপর পরবর্তী দিন মহারা আবার সেই উডসাইজ ভিলাতে যায়, কারণ যদি তারা এখানে তল্লাশি করে কোনোভাবে সোনালি বা তার সহযোগের কোনো ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায় তবে সোনালিকে ধরতে পারলেই কেসটি সলভ হয়ে যাবে। সাথে ক্রাইম সিনটি রিক্রিয়েট করতে সাক্ষীকেও ডাকা হয়েছে। তবে সবাই বেসমেন্ট থেকে চলে যাওয়ার পর ডিটেকটিভ টম ফ্লোরের মধ্যে সেই চাবিটা দেখতে পায় যেটা সেদিন অ্যান্থনির পকেট থেকে পড়ে গিয়েছিল। ক্যাপ্টেন রিচার্ড তখন উপরের তলায়, তাই টম চাবিটা নিয়েই রিচার্ডকে দেখায়। কিন্তু এই চাবিটা পাওয়ার পর রিচার্ড টমকে ব্যালকনির সামনে দাঁড় করিয়ে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে নিচে কারের উপর ফেলে দিয়ে খুন করে। এরপর এমন একটা নাটক সাজায় সে যেন কিছুই জানে না। তবে টম যখন বাঁচার জন্য স্ট্রাগল করছিল তখন রিচার্ডের কোটের একটি বোতাম ছিঁড়ে টমের হাতে থেকে যাওয়ায় ওই বোতামটি দেখে মহার সন্দেহ হয়। মহা সবার কোট চেক করে দেখছিল এটা কার কোটের হতে পারে, আর এভাবে একসময় মহা রিচার্ডের দিকে তাকাতেই দেখে এটা রিচার্ডের কোটের। তার মানে রিচার্ডই টমকে খুন করেছে, কিন্তু মহা এটাই বুঝতে পারছে না রিচার্ড কেন টমকে খুন করল। কিন্তু এতটুকু বুঝতে পারছে অ্যান্থনির খুনের সাথে রিচার্ডের কোনো কানেকশন নিশ্চয় আছে। এই জন্য মহা আপাতত কাউকে কিছু না জানিয়ে পরবর্তী দিন যখন সবাই টমের ফিউনারেলে ব্যস্ত ছিল তখন গোপনে রিচার্ডের ডেস্কটি তল্লাশি করে, আর সেখানেই সেই চাবিটা দেখতে পায়। এর মধ্যে রিচার্ড এসে পড়ায় মহা শেলফের মধ্যে লুকিয়ে পড়ে। মহা লক্ষ্য করে রিচার্ড খুবই উত্তেজিত, এমনকি একসময় চাবিটা বের করে রিচার্ড চাবিটা নিয়ে বের হয়ে যায়। মহাও তাই রিচার্ডকে ফলো করে। রিচার্ড প্রথমে বাজারে গিয়ে কিছু কাঁচা মাংস কিনে দূরে কোথাও যাচ্ছিল। মহা ধারণা করছে রিচার্ড হয়তো সোনালিকে সাহায্য করছে আর এখন সোনালির সাথে দেখা করতে যাচ্ছে। তবে অনেকক্ষণ যাওয়ার পর
জঙ্গলের মধ্যে একটি ফার্ম হাউসে গিয়ে পৌঁছায়। এমনকি রিচার্ড যে মাংসগুলো এনেছিল এখানে থাকা কুকুরের জন্যই। কিন্তু এই ফার্ম হাউসটি কার হতে পারে এটা জানতে রিচার্ড যখন কুকুরকে খাবার খাওয়াচ্ছে সেই সুযোগে মহা পিছের দিকের জানালা খুলে ফার্ম হাউসের মধ্যে প্রবেশ করতেই ভিতরে অ্যান্থনির ফটো দেখে বুঝতে পারে এটা তো অ্যান্থনির ফার্ম হাউস। তার মানে চাবিটি এই ফার্ম হাউসেরই। আর অ্যান্থনিকে রিচার্ড আগে থেকেই জানত, এমনকি এখানে তারা একসাথে যাওয়া আসাও করেছে। মহা লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে রিচার্ড এখানে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুঁজছে, কিন্তু রিচার্ড আসা আগেই হয়তো কেউ নিয়ে গেছে। তাই রিচার্ড খুবই উত্তেজিত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ওই কুকুরগুলোর জন্য মহা সেখানে আটকে পড়ে। এরপরে আমাদের মুভির প্রথম টুইস্ট সামনে আসে। হুডি পরিহিত সেই লোকটি সাক্ষীর সাথে দেখা করে, আর আমরা এটাও দেখতে পাই হুডি পরিহিত এই লোকটি অন্য কেউ নয়, বিবেক। তার মানে বিবেকই সাক্ষীর সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু এর পিছেও একটি গল্প আছে, চলুন আগে সেটাই জেনে আসি। সিন চলে যায় পাস্টে। সাক্ষী এখানে আসার পর থেকেই প্রথমে বিবেকের সাথে তার বন্ধুত্ব হয়েছিল। বিবেকের ছোট ভাইও সাক্ষীর মতোই ছিল, কথা বলতে পারতো না, শুনতে পারতো না। এর জন্য বিবেক আগে থেকেই ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিভাবে কথা বলতে হয় বা বুঝতে হয় সেটা ভালো করেই জানত। সেই সুবাদে সাক্ষীর সাথে তার ভালো বন্ধুত্ব হয়। এরপরে সাক্ষীর বান্ধবী সোনালি এখানে শিফট করে। সাক্ষী সোনালিকেও বিবেকের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু সোনালির আগে থেকে একটি সমস্যা ছিল, সহজে কারোর সাথে মিশতে পারতো না। তাই বিবেককে একটু অ্যাভয়েড করছিল। এমনকি সাক্ষীর বাড়িতে গিয়ে সোনালি বাড়ি দেখে এত খুশি হলেও বিবেককে দেখে কেন যেন মন খারাপ করে বসে থাকত। বিবেককে একদমই দেখতে পারছিল না। এমনকি কফি তৈরি করলেও সাক্ষী এবং তার জন্য করত, বিবেককে পাশ কাটিয়ে যেত। এমনকি বিবেকের সাথে সাক্ষীর কথা বলা, মেলামেশা করা সোনালি একদমই পছন্দ করতে পারছিল না। বিবেকও প্রথম প্রথম মেনে নিলেও ধীরে ধীরে বিবেক চিন্তা করে সোনালি যেহেতু তাকে পছন্দ করছে না, তাই বিবেক সাক্ষীদের বাড়িতে যাওয়াই ছেড়ে দিবে। সাক্ষী তখন বিবেককে বোঝায় ও একটু অন্য টাইপের মেয়ে, ধীরে ধীরে তুমি যখন ওকে বুঝতে শিখবে তখন আর এমন চিন্তাভাবনা আসবে না। ওকে বুঝতে হলে আগে তোমার ওর গল্প জানতে হবে। এরপর সাক্ষী বিবেকের সাথে একটি গল্প শেয়ার করে। মূলত এর আগে অরফানেজে থাকাকালীন সাক্ষী এবং সোনালি একটি ক্যাফেতে চাকরি করত। ওই সময় সাক্ষীকে দেখে একটি ছেলে সাক্ষীকে একদিন প্রপোজ করে বসে। সাক্ষী এমনিতেই সহজেই সবাইকে বিশ্বাস করে নিত, যেটা সোনালি করতো না। তাই সোনালি সাক্ষীকে বলছিল ওই ছেলে তোকে কফির ইনভাইট করেছে আর তুই যাবি। সাক্ষীর কথা যাবো তাতে সমস্যা কোথায়? সোনালির কথা ওই ছেলে তোকে ফ্লার্ট করছে। সাক্ষী বিশ্বাস করছিল না। তখন সোনালি সাক্ষীকে চ্যালেঞ্জ দেয়, আমি এটা প্রমাণ করে দেব। এই জন্য সোনালিও সাক্ষীর সাথে গিয়েছিল। আর সেখানে ওই ছেলেটা যখন সাক্ষীর সাথে কথা বলছিল, নিজ দিয়ে সোনালি পা দিয়ে ওই ছেলেটিকে বারবার স্পর্শ করছিল। এতে করে ছেলেটিও একসময় সোনালির পায়ে হাত দিয়ে বসে। এতে করে সোনালি স্পষ্টই বুঝতে পারে এই ছেলে চরিত্রহীন। সাথে সাথে সোনালিটি কাঁটা চামচ ওই ছেলের হাতের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সাক্ষীকে বলে, আমি আগেই বলেছিলাম এই ছেলে খারাপ, তুই আমার কথা বিশ্বাস করিসনি। মূলত ওই কারণে ওই সময় ওই ছেলেটি কেস করায় সোনালিকে 1 মাসের জন্য জেল খাটতে হয়েছিল, যেটা সাক্ষী মহোদয়ের থেকে গোপন করেছে। সাক্ষী বিবেককে বলে ওর সাথে বন্ধুত্ব করা অনেক কঠিন, আর একবার বন্ধুত্ব হয়ে গেলে পিছু ছাড়ানো তার থেকে কঠিন। বিবেকও তখন চিন্তা করে যে কোনো মূল্যে সে সোনালির সাথে বন্ধুত্ব করবেই। এই জন্য বিবেক সাক্ষী এবং সোনালিকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে জঙ্গলে নিয়ে যায়। তাতেও সোনালি বিবেকের থেকে একটু দূরত্ব রেখেই চলছিল। আর এভাবে ফটোগ্রাফি করতে করতে একসময় বাঘের ফটো নেওয়ার সময় সাক্ষী প্ল্যান করে দূরে সরে যাওয়ায় সোনালি ভয় পেয়ে বিবেককে জড়িয়ে ধরে। আর এইভাবে তাদের মধ্যে একটি বন্ধুত্বের সৃষ্টি হয়। ধীরে ধীরে তারা একসাথে দেখা করা, কথা বলা, আড্ডা দেয়া সবকিছু চলছিল। সাক্ষী এখনো বুঝতে পারে সোনালি বিবেকের সাথে বন্ধুত্ব করেই ফেলেছে। তাই সাক্ষী বিবেককে বলে, আমি ব্যতীত একমাত্র তোমাকেও বিশ্বাস করেছে, তোমার সাথে বন্ধুত্ব করেছে। তুমি যদি চাও ওকে তোমার লাইফ পার্টনার বানাতে পারো। বিবেকও বিষয়টা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে পরবর্তী দিন সাক্ষীদের বাড়িতে গিয়ে সোনালিকে প্রপোজ করে। সাক্ষী ও বিবেকদের নিয়ে অ্যান্থনির সাথে দেখা করে বিষয়টি জানায়। আর এটা শুনে অ্যান্থনি অনেক খুশি। আর ওই রাতে অ্যান্থনি বিবেক এবং সোনালির সামনে সাক্ষীকে বিয়ের জন্য অফার করেছিল। সাক্ষী যেহেতু আগে থেকেই অ্যান্থনিকে ভালোবাসত, তাই সাক্ষীও সেই রাতে রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এই বিষয়টা সোনালি কিছুতেই মানতে পারছিল না, কারণ সোনালি ভালো করে জানে অ্যান্থনি সাক্ষীকে বিয়ে করলে সাক্ষী তার থেকে দূরে চলে যাবে, সে তার বন্ধুকে হারাবে। এই জন্য সোনালির মনটা একদমই খারাপ ছিল। এরপর অ্যান্থনি তার পরবর্তী কনসার্টের জন্য তাদেরকে ইনভাইট করলে সাক্ষী সোনালিকে নিয়ে সে কনসার্টে যায়। আর কনসার্ট শেষে সবাই যখন অ্যান্থনির সাথে দেখা করছিল বা ফটো নিচ্ছিল, তখন বেশ কয়েকটি মেয়েও অ্যান্থনির সাথে কেমন যেন একটু উদ্ভট আচরণ করছিল, মানে ফ্লার্ট করার চেষ্টা করছিল। এটা দেখে সোনালিরও সন্দেহ হয়। সোনালি সাক্ষীকে বোঝানোর চেষ্টা করে যে দেখ মেয়েদের সাথে কিভাবে মেলামেশা করছে, ওর আচার আচরণ, ওর তাকানো কোনোটাই ভালো নয়। সাক্ষীর কথা তুই যেটা ভাবছিস তেমনটা নয়, অ্যান্থনি অন্যরকম,
ধীরে ধীরে তুইও বুঝতে পারবি। কিন্তু তারপরও সোনালি সাক্ষীকে বলছিল অ্যান্থনি যে চরিত্রহীন আমি তা প্রমাণ করে দিব। সোনালি এটা প্রমাণ করতে নিজের ফোন থেকে অ্যান্থনিকে টেক্সট করে। অ্যান্থনিও সোনালির টেক্সট দেখে রিপ্লাই করে, কিন্তু ধীরে ধীরে সোনালির কথাগুলো দেখে অ্যান্থনি একসময় অ্যাভয়েড করার চেষ্টা করে। সাক্ষীও তখন বোঝায় আমি আগেও বলেছিলাম ও এমন নয়, কিন্তু সোনালি এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সোনালি অ্যান্থনিকে লাস্ট একটি মেসেজ করে যে তুমি একবার আমার সাথে দেখা করো, আমি কথা দিচ্ছি এরপর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। অ্যান্থনিও চিন্তা করে এই মেয়েটি তো নাছোড়বান্দা, দেখা না করলে যেহেতু পিছু ছাড়বে না, তাই অ্যান্থনি সোনালির সাথে দেখা করতে রাজি হয়ে যায়। সে সোনালিকে একটি জায়গায় অপেক্ষা করতে বলে, আর সোনালি অ্যান্থনির আসল চেহারা বের করে দিতে সাক্ষীকেও তার সাথে নিয়ে যায়। কথা মতো সোনালিকে সেই জায়গায় ড্রপ করে সাক্ষী কারের মতো দূর অপেক্ষা করছিল। কিছু সময় পর অ্যান্থনি কার নিয়ে এসে সোনালিকে সেখান থেকে পিক করে জঙ্গলের মধ্যে তার গোপন সেই ফার্ম হাউসে নিয়ে যায়। সাক্ষীও দূরে কারটি পার করে জানালা দিয়ে উকি দিয়ে সবকিছুই দেখছিল। আর এরপরই সাক্ষী যেটা দেখতে পায় তার জন্য সাক্ষী মোটেও প্রস্তুত ছিল না। যে অ্যান্থনিকে সে এত ভালো ভেবেছে, তাকে ভালোবেসেছে, সে অ্যান্থনি সোনালিকে কাছে পেয়ে সোনালিকে হাক করছিল, কিস করতে যাচ্ছিল। সাক্ষী তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। তবে এরপরই সে উকি দিয়ে দেখে অ্যান্থনি সোনালির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। আবার ওই মুহূর্তেই ক্যাপ্টেন রিচার্ড এসে পড়ে, যে জন্য সাক্ষী সাহস করে সামনে যেতে পারছিল না। তার মানে সোনালি নিখোঁজ হয়নি, সোনালিকে ওই রাতে অ্যান্থনি তার ফার্ম হাউসে নিয়ে খুন করেছিল। আর এই খুনের সাথে ক্যাপ্টেন রিচার্ড নিজেও জড়িত। সাক্ষী সাথে সাথে নিজের কারে গিয়ে বিবেককে টেস্ট করে সোনালির মৃত্যুর খবরটি দিয়েছিল যে সোনালিকে খুন করা হয়েছে। এমনকি পরবর্তী দিন বিবেকের সাথে দেখা করে বিবেককে পুরো বিষয়টি খুলে বলে। আর অ্যান্থনিকে তার কৃতকর্মে সাজা দিতে পরবর্তী দিনে বিবেক আর সাক্ষী পুলিশ স্টেশন চলে যায়। কিন্তু তখনও পর্যন্ত তারা জানত না গতকাল সাক্ষী যে রিচার্ডকে সেখানে দেখেছে সেই ক্যাপ্টেন রিচার্ড। তাই থানার মধ্যে রিচার্ডকে দেখা মাত্রই সাক্ষী স্পষ্টই বুঝতে পারে এখানে কমপ্লেন কোনো কাজ হবে না। কিন্তু বিবেকের কথা, এই জন্য তো আমরা চুপ থাকতে পারি না। দরকার হলে আমরা এফবিআইয়ের কাছে যাব, ইন্ডিয়ান অ্যাম্বাসির সাহায্য নিব, ওদেরকে তো শাস্তি দিতে হবে। এর মধ্যে 2 দিন কেটে যায়। 2 দিন পর অ্যান্থনি সাক্ষীর সাথে দেখা করলে সাক্ষী লক্ষ্য করে অ্যান্থনির মধ্যে কোনোরকম কোনো অনুতাপ নেই, মানে সে একদমই নর্মাল বিহেভ করছে। তাই সাক্ষী সোনালির মিসিংয়ের বিষয়টি জানায় যে 2 দিন যাব সোনালি মিসিং। অ্যান্থনি তখন এমন একটা নাটক করে সেজন্য আকাশ থেকে পড়ল। অ্যান্থনি জানতে চায় তুমি পুলিশ কমপ্লেন করেছ। সাক্ষী না বলা মাত্রই অ্যান্থনি সাক্ষীকে ক্যাপ্টেন রিচার্ডের কাছে নিয়ে সোনালির মিসিং কমপ্লেন রেজিস্টার করে, মানে সবকিছু শো আপ করা আর কি। তবে ওই দিন মিসিং কমপ্লেন রিপোর্ট করে ফেরার পথে পুলিশ স্টেশনের বোর্ডে একটি মেয়ের ফটো দেখে সাক্ষীর চোখ আটকে যায়। কারণ এই মেয়েটি শহরের বড় একটি জুয়েলারি কোম্পানি মালিকের ওয়াইফ। আর এই মেয়েটি ওই দিন প্রোগ্রামের পর অ্যান্থনির সাথে কথা বলতে গিয়েছিল, যেটা দেখে সোনালির সন্দেহ হয়েছিল। ওই মেয়েটি ওই দিনের পর থেকেই নিখোঁজ। এতে করে সাক্ষীর সন্দেহটা আরও বেড়ে যায়। সাক্ষী বাড়ি ফিরে নিজের মতো করে রিসার্চ শুরু করে। সাক্ষী অ্যান্থনির কনসার্টের ডেটগুলো আর ওই মেয়েদের মিসিং হওয়ার ডেটগুলো কম্পাইল করে বুঝতে পারে অ্যান্থনির কনসার্টের ডেট আর ওই মেয়েদের মিসিং ডেট একই। আর এরপর সাক্ষী বিবেকের সাথে দেখা করে অ্যান্থনিকে খুন করার প্ল্যানটি বানিয়েছিল। সাক্ষী আর্ট গ্যালারির ওই পেন্টিংয়ের বিষয় আগে থেকে জানত যে হন্টেড উড ভিলার মধ্যে জোসেফিন উডের ওই পেন্টিংটা আছে। আর ওই পেন্টিংয়ের বিষয় স্টাডি করতে গিয়ে সাক্ষী ওইখানের ওই হন্টেড হাউসের বিষয়টিও জানতে পেরেছিল যে 46 বছর আগে কিভাবে সেখানে খুন হয়েছিল। সাক্ষীও অ্যান্থনিকে ঠিক একইভাবে সেখানে নিয়ে খুন করার প্ল্যান বানায়। আর এরপরে সাক্ষী প্ল্যান মতো জোসেফিন উডের ওই পেন্টিংয়ের রেপ্লিকা বানানোর কথা বলে অ্যান্থনিকে সেই হাউসে নিয়ে গিয়েছিল। পূর্ব পরিকল্পনার মতো বিবেক আগে থেকে সেই বাড়ির মধ্যে থাকায় অ্যান্থনি যখনই বেসমেন্টে ওই পেন্টিংটি আনতে যাবে ঠিক সেই মুহূর্তে বিবেক অ্যান্থনির মাথায় আঘাত করে অ্যান্থনিকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলেছিল। কিন্তু অ্যান্থনি বুঝতে পারছিল না বিবেক এটা কেন করছে। এরপরে সেখানে সাক্ষী আসে। অ্যান্থনি প্রথমে সাক্ষীকে বলছিল বিবেকের মাথা খারাপ হয়ে গেছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু একটু পরেই বুঝতে পারে সাক্ষীও বিবেকের সাথেই রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কী জন্য এটা করছে সেটা বুঝতে পারছিল না। সাক্ষী তখন সোনালির ফটো দেখায়। আর সোনালির ফটো দেখার পরই অ্যান্থনি বুঝতে পারে সোনালি খুনের বিষয়টি হয়তোবা তারা জেনে গেছে। অ্যান্থনি তখন বিবেককে বলে, তোমার কি মনে হয় ও তোমাকে ভালোবাসত? ও তোমাকে চিট করেছে। তোমাকে চিট করে আমার মতো বড় লোকের শয্যাশায়ী হতে চেয়েছিল, কিন্তু আমি ওর মতো চরিত্রহীন নই। এই জন্য ওর সাথে না শুয়ে আমি ওকে চিরদিনের মতো শুয়ে দিয়েছি। সাথে অ্যান্থনি এটাও বলে এই দুনিয়াতে ওর মতো আরও হাজারো মেয়ে আছে, তাদেরও আমি একই পরিণতি করেছি। আর এই সব কিছু শুরু হয়েছিল একটি ঘটনার মাধ্যমে। মূলত অ্যান্থনির স্ত্রী অর্পিতার বয়স্ক এক বিলিয়নিয়ারের সাথে অবৈধ সম্পর্ক ছিল। অ্যান্থনি এটা জানতে পেরে একটি লজের মধ্যে হাতে নাতে তাদের ধরে ফেলেছিল। ওই রাতে অ্যান্থনি সেই বিলিয়নিয়ারকে নিজ হাতে খুন করে। আর ওই সময় সেখানে ক্যাপ্টেন রিচার্ডও চলে এসেছিল। তবে ক্যাপ্টেন রিচার্ড তখন ক্যাপ্টেন নয়,
সাধারণ একজন ডিটেকটিভ ছিল। অর্পিতা বারবার রিচার্ডকে বাঁচানোর জন্য অনুরোধ করছিল, কিন্তু রিচার্ড কিছু একটা মনে করে অর্পিতাকে না বাঁচিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আর এরপর অ্যান্থনি তাকে ধোঁকা দেওয়ার কারণে অবৈধভাবে অন্যের শয্যাশায়ী হওয়ার অপরাধে নিজ হাতে অর্পিতাকে খুন করেছিল। কিন্তু এক্স্যাক্টলি কী কারণে যে রিচার্ড তাকে সাহায্য করল অ্যান্থনি তখনও বুঝতে পারছিল না। তাই অ্যান্থনি নিজ হাতে ওই দুজনকে খুন করে রিচার্ডের কারে এসে বসতেই রিচার্ড ওই লজের দোতলায় আরও এক নারীকে দেখিয়ে দেয়, যে ছিল রিচার্ডের স্ত্রী। হাঁটুর বয়সী এক ছেলের সাথে রিলেশন করছিল। রিচার্ডও মূলত ওই বিষয়টি জানতে পেরে এখানে এসেছিল। রিচার্ডও তার স্ত্রীকে শাস্তি দিতে চাচ্ছিল, আর সেই দায়িত্বটা সে অ্যান্থনিকে দেয়, যে জন্য অ্যান্থনি নিজে হাতে রিচার্ডের স্ত্রী এবং তার লাভারকে খুন করে। এখান থেকেই মূলত তাদের খুনের যাত্রাটা শুরু। এই দুজনকে খুন করে তারা ক্ষান্ত হয়নি। এরপর থেকে যখনই কোনো মেয়ে অ্যান্থনির কনসার্টে এসে অ্যান্থনিকে দেখে তার সাথে রিলেশন করার চেষ্টা করেছে, বা স্বামী থাকতে বয়ফ্রেন্ড থাকতেও তার সাথে অবৈধ সম্পর্ক করার চেষ্টা করেছে, অ্যান্থনি তাদেরকেই তার ফার্ম হাউসে নিয়ে খুন করেছে, আর রিচার্ড সেই বডিগুলো ডিসপোজ করেছে। মূলত এই দুজনের উদ্দেশ্য ছিল যাদের মধ্যে এমন চিন্তাধারা থাকবে তাদেরকে তারা এভাবে শাস্তি দিবে। এই জন্যই বছরের পর বছর যাবত তারা একের পর এক নারীকে এভাবে খুন করেছে। একদিকে অ্যান্থনি খুন করেছে, আর অন্যদিকে রিচার্ড সেগুলো ডিসপোজ করেছে। এই জন্যই মূলত অ্যান্থনির মৃত্যুর পর টম যখন অ্যান্থনির ফার্ম হাউসের চাবিটি পেয়ে গিয়েছিল, অ্যান্থনি ওই চাবিটির জন্যই টমকে খুন করেছিল। আর এই জন্য রিচার্ড আগে থেকেই অ্যান্থনির ফার্ম হাউস সম্পর্কে ভালো করে জানত। সিন চলে আসে প্রেজেন্টে। অ্যান্থনি তার পিছের গল্পগুলো বলার পর বলছিল, সোনালি ওই রকম মেয়েই ছিল, এজন্য ওকে আমি খুন করেছি। কিন্তু সাক্ষী এবং বিবেক বোঝানোর চেষ্টা করে সোনালি এরকম মেয়ে ছিল না। ও শুধুমাত্র তোমাকে ভুল প্রমাণ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তুমি ওকে নির্মমভাবে খুন করেছ। অ্যান্থনি তখনও সাক্ষীকে বলছিল, দেখো, সবাই আমার সাথে চিট করার চেষ্টা করলেও আমি কখনো তোমার সাথে চিট করিনি, কারণ আমি একজন চরিত্রবান ছেলে। তুমিও আমার মতোই, এই জন্যই তোমাকে ভালোবেসেছি। কিন্তু অ্যান্থনি সম্পর্কে এত কিছু জানার পর এতগুলো মেয়ের খুনিকে বা সোনালি খুনিকে কীভাবেই তারা এইভাবে ছেড়ে দিবে? তাই অ্যান্থনিকে খুনের পর তারা একইভাবে দেয়ালের মধ্যে আটকে রাখে 46 বছর আগে পিটারের বডিটি যেভাবে রাখা হয়েছিল, যাতে এই খুনটাকেও সুপারন্যাচারাল বলে চালিয়ে দেওয়া যায়। আর এরপর সাক্ষী সেখান থেকে আহত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করা এবং বিবেকের সেখান থেকে পালিয়ে যাওয়া সবই তাদের প্ল্যানের অন্তর্ভুক্ত ছিল। তবে সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ বিবেক অফিসে গিয়ে তার এক কলিগের মুখে সিসিটিভির বিষয়ে জানতে পেরে বিবেক সাক্ষীর সাথে দেখা করে। বিবেকের কথা, ওই বাড়িতে নিশ্চয়ই সিসিটিভি আছে। তুমি যে ওই রাতে সেই বাড়িতে গিয়েছিলে সেই ফুটেজও সেখানে রেকর্ড হয়ে যাওয়ার কথা। এমনকি অ্যান্থনি এবং রিচার্ডের সব কিছুই সেখানে রেকর্ড থাকার কথা। যখন ওই মেয়েগুলোকে তারা নিয়ে গিয়েছে, খুন করেছে, সব কিছুই সেখানে আছে। মূলত ওই হার্ড ডিস্কের বিষয়ে জানার পরই ওই হার্ড ডিস্কটি আনার কথা বলতেই বিবেক সাক্ষীর বাড়িতে গিয়েছিল, যে রাতে সাক্ষীর বাড়িতে গিয়ে মহা বিবেককে দেখে শ্যুট করেছিল। কারণ মহাদেরকে দেখে বিবেক কনফিউজড হয়ে যাও সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। এই জন্য বিবেক সাক্ষীকে নিয়ে ওই ফার্ম হাউসে গিয়ে সেখানে থাকা সিসিটিভি ফুটেজের হার্ড ড্রাইভটি নিয়ে এসেছে। আর এখন তারা প্ল্যান করছে এই হার্ড ড্রাইভটি এফবিআইকে দিয়ে রিচার্ডকে তারা ধরিয়ে দিবে। কিন্তু বিবেক এফবিআই অফিসে যাওয়ার জন্য কারে ওঠা মাত্রই রিচার্ড বিবেককে গান পয়েন্ট করে সেই ফার্ম হাউসে নিয়ে যায় এবং সাক্ষীকে ভিডিও কল করে সেই ফার্ম হাউসে যেতে বলে। কথা মতো সাক্ষীও সেই হার্ড ডিস্কটি নিয়ে সেখানে চলে যায়, কারণ রিচার্ড ভালো করে জানে সে যে যাতায়াত করেছে বা এখান থেকে বডি ডিসপোজ করেছে, যা কিছু করেছে সবই তো সিসিটিভি ফুটেজের রেকর্ড আছে। তাই নিজেকে বাঁচাতে হলে এখন তাকে ওই হার্ড ড্রাইভটি নিতে হবে। এই জন্য মূলত সে সাক্ষীকে ডেকেছে, কারণ বিবেক সাক্ষীর কাছে হার্ড ড্রাইভটি দিয়ে এসেছিল। আর ওই দিন চাবিটি পেয়ে হার্ড ড্রাইভটি নেওয়ার জন্য কিন্তু এখানে সে এসেছিল, কিন্তু না পেয়ে উত্তেজিত হয়ে বের হয়ে গিয়েছিল। রিচার্ডও ভালোর মতো বুঝতে পেরেছে সাক্ষী তার বন্ধু অ্যান্থনিকে খুন করেছে, তাই বন্ধুর খুনের প্রতিশোধ নিতে রিচার্ড সাক্ষীকে মারতে যাচ্ছিল। এদিকে বিবেকের হাত বেঁধে রাখার কারণে বিবেকও কিছু করতে পারছে না। তবে কোনো মতে বিবেক তার হাতের বাঁধন খুলে রিচার্ডকে মারতে গেলে রিচার্ডের হাত থেকে গানটি পড়ে যায়। বিবেকও গানটি নিয়ে রিচার্ডকে শ্যুট করতে যাচ্ছিল, কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে পড়ার কারণে বিবেক রিচার্ডকে গুলি করতে পারছিল না। বিবেক সাক্ষীকে নিয়ে রিচার্ডকে ফলো করতে শুরু করে। আর এভাবে যেতে যেতে একসময় আবারও রিচার্ডের সাথে হাতাহাতি শুরু হয়। তবে বিবেক রিচার্ডের সাথে ফাইট করলেও সাক্ষী ওই গানটি তুলে এনে রিচার্ডকে গান পয়েন্ট করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ গানে কোনো গুলি নেই। যে জন্য রিচার্ড সাক্ষীর থেকে গানটি কেড়ে নিয়ে নিজের পকেটে থাকা বুলেট বের করে যখনই লোড করবে ঠিক তখনই মহা এসে পড়ে। আর মহার গানের মুখে রিচার্ডকে বাধ্য হয়ে গানটি ফেলে দিতে হয়। তারপরও রিচার্ড মহার কাছে যাওয়ার চেষ্টা করছিল, যে জন্য সাক্ষী একটি কাঠ দিয়ে আঘাত করে রিচার্ডকে ফেলে দেয়। আর রিচার্ড এমন একটি জায়গায় পড়েছে যেখানে গানটি ছিল। রিচার্ড গোপনে গানটি নিজের কোটের মধ্যে লুকিয়ে রাখে। আর এরপর রিচার্ড অ্যান্থনির সাথে যে সকল অপকর্ম করেছিল সবগুলো খুনের কথা স্বীকার করে। এমনকি এক পর্যায়ে
গান বের করে যখনই মহাকে গুলি করতে যাবে, মহা বাধ্য হয়ে রিচার্ডকে শ্যুট করে মেরে ফেলে। এর মধ্যে মহাদের পুরো টিম এসে পড়ে। মহা তাদেরকে পুরো বিষয়টি খুলে বোঝানোর চেষ্টা করে যে বাধ্য হয়ে নিজেদের বাঁচাতেই রিচার্ডকে শ্যুট করে মারতে হচ্ছে। আর অ্যান্থনির যে খুনের বিষয়টা সেটা হন্টেড বলে চালিয়ে দেওয়া হয়, যে ভূতই হয়তো অ্যান্থনিকে খুন করেছে। আর এভাবেই সাক্ষী এবং বিবেক এই কেস থেকে মুক্তি পায়। আপনার কি মনে হয় সাক্ষী এবং বিবেক প্ল্যান করে অ্যান্থনিকে যে খুন করলো এটা কতটুকু যৌক্তিক? সাক্ষী এবং বিবেকের জায়গায় আপনি হলে কি করতেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।